আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কখনোই আদর্শ ছিল না, সেটা আমরা সবাই জানি। বরং তা ছিল এক দীর্ঘ যুদ্ধবিরতির মধ্যবর্তী উত্তেজনার অধ্যায়, যেখানে প্রতিবারের কোনো না কোনো ঘটনার পর দুই দেশের সীমান্তে গর্জে ওঠে কামান, শানিত হয় রাজনৈতিক বয়ান, আর প্রজ্বলিত হয় জাতীয়তাবাদের আগুন। কিন্তু এবার পরিস্থিতি যেন আরেক ধাপে গেছে, আর সেই ধাপটি কেবল কথা নয়, বাস্তব অস্ত্রের। কাশ্মীরে ২৬ জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর শুরু হওয়া এই উত্তেজনা এখন রূপ নিচ্ছে বলা যেতে পারে এক সীমিত কিন্তু বিপজ্জনক যুদ্ধে। যদিও খানিকটা মধ্যস্থতায় দুই পক্ষই সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে বা এই সংঘাতের একটা বিরতিতে, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়াবে বা কতটা বিরতি দিয়ে তারা আবার এতে লিপ্ত হবে সেটা বলা মুশকিল। ভারতের দাবি, কাশ্মীরের এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান পৃষ্ঠপোষিত জঙ্গি গোষ্ঠী, যদিও এখনো পর্যন্ত তা প্রমাণ করতে পারেনি তারা। পাকিস্তান অবশ্য সাফ জানিয়ে দিয়েছিল তারা এই হামলার সঙ্গে জড়িত নয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দিয়ে তদন্ত চালানোর আহ্বান তারা জানিয়েছে। কিন্তু অতীতে এই ধরনের ঘটনার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। যাই হোক, মোদির নেতৃত্বাধীন সরকারের কোনো কিছুর তোয়াক্কা না করেই, মোদির নিয়ন্ত্রিত নেতৃত্বাধীন সরকার কোনো কিছু তোয়াক্কা না করেই সরাসরি প্রতিশোধের একটা হুমকি দিয়েছে। এবং শুধু হামলাকারীদের বিরুদ্ধে নয়, তাদের হুমকি ছিল তাদের স্পন্সরদের বিরুদ্ধেও। ভারতের গণমাধ্যমও যেন সরকারি ভাষ্যকে ছাড়িয়ে গিয়েছিল। মূলধারার টিভি এবং ডিজিটাল চ্যানেলগুলো যুদ্ধের পক্ষে এক ধরনের মোবিলাইজেশন মেশিনে পরিণত হয়েছিল। শাসক দলের জাতীয়তাবাদী বয়ান, ধর্মীয় উত্তেজনা, দেশপ্রেম আর প্রতিরোধ শব্দগুলো মিলিয়ে তৈরি করেছে এক ভয়ানক জনমত। কেউই প্রমাণ চায় না, কেউই তদন্তের অপেক্ষা করে না, প্রতিশোধই যেন একমাত্র ন্যায় বিচার। অন্যদিকে পাকিস্তান বলছে তারা হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভারত অযথাই তাদের দোষারোপ করছে। তবে ইতিহাস বলছে বহুবার এই দুই দেশ কাশ্মীরকে কেন্দ্র করে সরাসরি যুদ্ধে জড়িয়েছে। 1947, 1965, 1971 এবং সর্বশেষ 1999 সালের কার্গিল যুদ্ধ, প্রতিবারই কাশ্মীর ছিল উত্তেজনার মূল কেন্দ্রে। এবারের প্রেক্ষাপটটা খানিকটা ভিন্ন। ভারত এখন আর সেই ভারত নেই। মোদির শাসনামলে ভারতের রাজনৈতিক চরিত্র ব্যাপকভাবে বদলেছে। ধর্মভিত্তিক জাতীয়তাবাদী বয়ান এবং সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা রাষ্ট্রীয় নীতির রূপ পেয়েছে। এই জাতীয়তাবাদী এখন যুদ্ধ মোদানার খোরাক হয়ে উঠছে। বিজেপি এবং তাদের মিত্ররা মনে করছে যুদ্ধ বা শক্তি প্রদর্শন হলো রাজনীতির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, বিশেষ করে নির্বাচনের আগে বা যখন সরকার সমালোচনার মুখে পড়ে। এমন নয় যে এই কৌশল অতীতে প্রয়োগ হয়নি। 2019 সালের বালাকোট অভিযানের পর বিজেপির রাজনৈতিক জনপ্রিয়তা নাটকীয়ভাবে বেড়েছিল। মোদির চৌকিদার ইমেজ জনগণের মধ্যে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তাই এবারও সেই রাস্তায় হাঁটার চেষ্টা স্পষ্ট। কিন্তু 2024-এর শেষে এসে পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। কারণ এবার সংঘর্ষ শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে বাস্তব অস্ত্র ব্যবহার করে। ভারত দাবি করেছে তারা সীমান্তবর্তী কাশ্মীর এবং পাঞ্জাব অঞ্চলে সন্ত্রাসী লঞ্চ প্যাড লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে দাবি করেছে তারা কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যদিও কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে আকাশ যুদ্ধের ঘটনা নিশ্চিত করেনি এবং এরই মধ্যে মিস্টার ট্রাম্পের দতিয়ালি বা মধ্যস্থতা। তবে মিডিয়া রিপোর্ট এবং সীমান্ত এলাকার তথ্য অনুযায়ী পাকিস্তানের বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পরিস্থিতি শেষ পর্যন্ত এটা দেখা গিয়েছিল সেটা সীমিত পরিসরে থাকলেও এই সংঘর্ষ কতদিন সীমিত থাকবে বা স্থগিত থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর এটাই হলো ভয়ঙ্কর দিক। কারণ দুদেশই পরমাণু অস্ত্রধারী। সামরিক ভারসাম্যে ভারত এগিয়ে থাকলেও পরমাণু যুদ্ধের ক্ষেত্রে একটি মাত্র অস্ত্রই যথেষ্ট সর্বনাশের জন্য।
এই মুহূর্তে যদি যুদ্ধ পূর্ণমাত্রায় রূপ নেয়, ট্রাম্পের এই উদ্যোগ না থাকতো, তাহলে সেটা হতো মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক ধ্বংস নিশ্চিত। এই যুদ্ধের কোনো বিজয়ী থাকবে না, থাকবে কেবল হতাশা, মৃত্যু আর ধ্বংস। কিন্তু বাস্তবতা হলো এইসব সতর্কবার্তা কেউই শুনছে না, বরং বয়ান তৈরি হচ্ছে, প্রচার যুদ্ধ তৈরি হয়ে গেছে। পাকিস্তান বলছে কাশ্মীরিদের বিরুদ্ধে দমন পীড়নের জবাবে এই হামলা হতে পারে। তারা আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যুকে সামনে এনে নিজেদের অবস্থান শক্ত করবার চেষ্টা করছে। অন্যদিকে ভারত বলবার চেষ্টা করছে যে পাকিস্তানি অঞ্চলকে অস্থির করতে চাইছে এবং একে আন্তর্জাতিকীকরণের জন্য বারবার সংঘর্ষের পথ বেছে নিচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অতীতে যেমন 1999 সালের কার্গিল যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সরাসরি হস্তক্ষেপ করেছিলেন, এখন সেরকম কোনো দৃশ্যমান আন্তর্জাতিক চাপের ব্যবস্থা নেই। তবে আসার কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প বিল ক্লিন্টনের পথ ধরেই খানিকটা উদ্যোগ নিয়েছেন এবং দুপক্ষকে খানিকটা সম্মত করাতে পেরেছেন। যুক্তরাষ্ট্র, আমরা সবাই জানি যে এখন চীনকে মোকাবেলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। ফলে পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। আরেকদিকে রাশিয়া, চীন, তুরস্ক বা সৌদি আরব কেউই স্পষ্টভাবে পক্ষ নিচ্ছে না। দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক ভারসাম্য একসময় ছিল, এখন তা ভেঙে পড়েছে। ভারত আন্তর্জাতিকভাবে শক্তিশালী, কিন্তু পাকিস্তানের সঙ্গে তার পুরনো বিরোধ এখন আর কেবলমাত্র কাশ্মীরের সীমান্তে আটকে নেই, এটা বিস্তৃত হয়ে গেছে আঞ্চলিক কৌশলে, পানি বিতর্কে এবং এমনকি জ্বালানির যে ভূরাজনীতি সেখানটাতেও। ভারত সম্প্রতি 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের জন্য একটা বড় সংকেত। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান তার সর্বোচ্চ পানি নির্ভরতা নিশ্চিত করত। ইসলামাবাদ এটাকে যুদ্ধ ঘোষণার মতো বলেছে এবং তারাও 1972 সালের সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে ভারতকে। এইসব আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন এক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। তবে ইতিহাস বলে যে যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। 1999 সালের কার্গিল যুদ্ধ কিংবা 2001-এর সংসদ হামলার পরেও দেখা গেছে যুদ্ধের আগুন যেমন নেভে, প্রচারের যুদ্ধ তেমনই চলে ওঠে। কে কাকে দোষারোপ করবে, কে আন্তর্জাতিক মহলে নিজেকে ভিকটিম হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, এই বয়ান তৈরির লড়াই পরবর্তী যুদ্ধ। বর্তমান সংঘর্ষের অর্থনৈতিক দিকও অবহেলা করা সুযোগ নেই। ভারত এখন একটি অত্যন্ত বড় অর্থনীতি, পাকিস্তান টিকে আছে আন্তর্জাতিক সহায়তা আর ঋণের ওপর। দুই দেশই জানে পূর্ণমাত্রায় যুদ্ধ মানে কেবল রক্তপাত নয়, বিনিয়োগ হারানো, বাজার ধ্বংস এবং জনমনে অস্থিরতা। তবে সবচেয়ে আশঙ্কার দিক হলো সীমান্ত সংঘর্ষকে অভ্যন্তরীণ রাজনীতির কাজে লাগানো। নরেন্দ্র মোদী সরকারের মতো ধর্মনির্ভর জাতীয়তাবাদী শাসনের পক্ষে যুদ্ধ এক উত্তম মোড়ক, যা জনগণের দৃষ্টি সরিয়ে দেয় অর্থনৈতিক মন্দা, কৃষক বিক্ষোভ বা দুর্নীতির অভিযোগ থেকে। একইভাবে পাকিস্তান ও সেনাবাহিনীর প্রভাব ধরে রাখার জন্য সীমান্ত উত্তেজনা অনেক সময় একটি কার্যকর হাতিয়ার। এই পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজনীয় হলো একটি কার্যকর কূটনৈতিক উদ্যোগ। যুদ্ধ নয়, সংলাপই একমাত্র সমাধান। পাকিস্তান এবং ভারতের মধ্যে থাকা উত্তেজনার গভীরতা অনস্বীকার্য, কিন্তু তার সমাধান যুদ্ধে নয়। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারসাম্যপূর্ণ মধ্যস্থতা। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব কাকে বিশ্বাস করবে? যুদ্ধের বর্ণনা কে এগিয়ে থাকবে, ভারত না পাকিস্তান? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই দেশকে নিজেদের জনগণের ভবিষ্যতের কথা ভেবে একবার হলেও পেছনে ফিরে তাকাবে? উত্তর এখনো অজানা, কিন্তু সময় কম, কারণ আগুনে শুধু কাঠ পড়ে না, আশাও পড়ে যায়। শেষ করবার আগে বলি, প্রতিদিন আপনি আপনার মতো করে অথবা আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্মের অনুশাসন মেনে প্রার্থনা করুন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, অল্প সময়ের জন্য হলেও।
যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তারা মেডিয়েট করতে পারেন। কিছুটা সময় সব কিছু ছেড়ে ধ্যান করুন, মেডিয়েট করুন, অথবা প্রার্থনা করুন। শান্তি পাবেন, ভালো লাগবে, এবং প্রত্যেকের এই চর্চার মধ্যে দিয়ে পৃথিবীটাও কিছুটা শান্তিময় হয়ে উঠবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।